প্রতিটি লাশের হিসাব নিব, প্রতিটি শহীদের হিসাব নিব। আমরা শহীদ হতে প্রস্তুত আছি। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা আজাদির পক্ষে, কন্যা গোলামীর পক্ষে। আজাদির মিছিল চলবে চলবে। এই সন্ত্রাসের গডফাদার মাস্টার মাইন্ড তারেক রহমান। এখন সর্বশেষ খবর পর্যন্ত শোনা যাচ্ছে সেখানে প্রায় সেনাবাহিনী সহ 200 জনের মতো আহত। এর ভিতরে 30 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী এগিয়ে গেলে বিএনপির সন্ত্রাসীরা সেনাবাহিনীকেও আক্রমণ করে বসে এবং বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। শেরপুরে জামাতের বিরুদ্ধে বিএনপি যা ঘটিয়ে দিয়েছে, পুরো বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছে, প্রতিবাদের ঝড়। দর্শক, প্রত্যেক বিবেকবান মানুষকে প্রশ্ন করতে চাই, এত রক্ত, এত শাহাদাত, এত লাশ, তারপর 5 আগস্ট, তারপরে নতুন বাংলাদেশ। লাশ তো পরে নেই, কিন্তু বিএনপি লাশের রাজনীতি শুরু করে দিয়েছে। নির্বাচন নিয়ে বিএনপির আতঙ্ক তুঙ্গে। এই আতঙ্ক বিএনপিকে প্রতিটা মুহূর্তে অস্থির করে তুলছে। বিএনপির খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে ফেলছে। কারণটা কি? কারণটা হলো যে বিএনপি আশা আকাঙ্ক্ষা, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, দেশ চালানো, ক্ষমতা লাভ করা, এই জায়গাগুলোতে তারা এক্সট্রিম পর্যায়ে রয়েছে। বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর কখনোই এতটা নিশ্চিত আত্মবিশ্বাস বিএনপির কখনো ছিল না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত হতে এখন ঠিক এই মুহূর্তে যারা এই ভিডিওটি অন করেছেন তাদের রিকোয়েস্ট করে বলছি, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনার অবাক হতে বাধ্য হবে। দর্শক, তার সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, যার মূল বিস্তারিত আপনার সামনে দেখতে চলিতেছে। দর্শক, আমি কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকে ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক, শুনুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখে আসি। একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। শেরপুর 3 আসন ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলা নিয়ে গঠিত এই উপজেলার জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা। ঘটনার বিবরণে জানা যাচ্ছে, শ্রীবর্দী উপজেলা রিটার্নিং কর্মকর্তার আহ্বানে প্রার্থীদের ইস্তেহার পাঠের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অর্থাৎ বিএনপি এবং অন্যান্য জামাত ইসলাম, অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা প্রকাশ্য জনসম্মুখে তারা তাদের নির্বাচনী ইস্তেহার পাঠ করবেন। নির্দিষ্ট সময় দেওয়া ছিল। জামাত ইসলামের যিনি প্রার্থী নুরুজ্জামান বাদল, তিনি তার লোকজন নিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে হাজির হন এবং যে সামনের সারিতে যে আসনগুলো ফাঁকা ছিল সেখানে বসে পড়েন। এটি তো স্বাভাবিক। কোনো অনুষ্ঠানে আপনি গেছেন, সামনে চেয়ার ফাঁকা আছে, আপনি যদি পিছনের চেয়ারে বসেন তাহলে আপনাকে আজাই হোক মানুষ বলা চলে না, অসভ্য, ইতর, বর্বর বলা চলে। আর জামাত ইসলাম, আপনারা জানেন, বাংলাদেশের একমাত্র নিয়মানুবর্তিক দল হচ্ছে জামাত ইসলাম। সময়ের ব্যাপারে তারা এত পাংচুয়াল। তাদের কোনো অনুষ্ঠান যদি মনে করেন বিকাল 3টায় দেয়া থাকে, যে 3টায় শুরু হবে, 3টা মানে 3টা এক নয়, 3টা, এবং সেটা যদি ঝড়, তুফান, সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো যাই হোক, ওই 3টার সময় তারা সেখানে গিয়ে উপস্থিত হবে। তো সেখানে তারা গিয়ে যথারীতি সামনের চেয়ারে বসেছে। অনুষ্ঠান শুরুরও বেশ খানি পরে বিএনপি যিনি প্রার্থী রবিউল ইসলাম, তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন। তারা সামনে জায়গা না পেয়ে জামাতের নেতাকর্মীদের উপরে চড়াও হয় এবং জোর করে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদেরকে উঠিয়ে দিয়ে তারা সামনে বসার চেষ্টা করে। প্রশাসন তাদেরকে বাধা দেয় এবং এটি করতে তাদেরকে বিরত রাখে। তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রথমেই তারা জামাতের নেতাকর্মীদের উপরে দেশীয় অস্ত্রশস্ত্র, দা, কুড়াল, রামদা ইত্যাদি নিয়ে, হাসুয়া, এগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে এবং নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে জামাতের প্রায় 30 জনের মতো আহত করে। তার আগে, এই অনুষ্ঠান শুরুর আগে দেখুন, বিএনপির এক সন্ত্রাসী তিনি ফেসবুকে সরাসরি পোস্ট দেন যে বাদলকে যেখানে পাবো সেখানে দেখা মাত্র জবাই করব। বাদল হচ্ছেন নুরুজ্জামান বাদল, জামাতের এমপি প্রার্থী, ওই শেরপুর 3 আসনের। এই উদ্দেশ্য নিয়েই মূলত তারা বাদলকে জবাই করার জন্য তারা সেই অস্ত্রশস্ত্র নিয়েই তারা সেখানে গিয়েছিল। বাদলকে হাতের নাগালে না পেয়ে তারা কাছে জামাতের সেক্রেটারি রেজাউল করিমকে পায়। রেজাউল করিমকে উপর্যুপরি তারা সেখানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে এক পর্যায়ে তাকে জবাই করে হসপিটালে নেওয়ার পথেই তিনি মারা যান। এখন সর্বশেষ খবর পর্যন্ত শোনা যাচ্ছে সেখানে প্রায় সেনাবাহিনী সহ 200 জনের মতো আহত। এর ভিতরে 30 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী এগিয়ে গেলে বিএনপির সন্ত্রাসীরা সেনাবাহিনীকেও আক্রমণ করে বসে এবং বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই যে ঘটনা, এই ঘটনার মাধ্যমে, এই হত্যার মাধ্যমে বিএনপি কি বার্তা দিল বাংলাদেশের রাজনীতিতে বা পৃথিবীর রাজনীতিতে?
বিএনপি কি চাচ্ছে যে মানুষ হত্যা করে শেখ হাসিনা যেরকম দীর্ঘদিন ধরে হত্যা গুম খুন করে তার মসনদ টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, সে কিন্তু পারে নাই শেষ পর্যন্ত। আর বিএনপি ক্ষমতার মোহে এত পাগল এবং অন্ধ হয়ে গেছে, এত উন্মাদ হয়ে গেছে যে তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরুই করলো তারা হত্যা দিয়ে। এবং 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী হত্যার প্রথম হত্যাকারী দল হচ্ছে বিএনপি, এবং এই হত্যার শিকার প্রথম শহীদ হচ্ছে মাওলানা রেজাউল করিম। এর আগে 5 আগস্টের পরে ছাত্রদল হত্যার উদ্বোধন করে দিয়েছে তেজগাঁও কলেজে শামীম নামের একটি ছেলেকে, নিরীহ নিরপরাধ একটি ছাত্র, কিন্তু উসমান হাদির আদর্শে সে উজ্জীবিত। তেজগাঁও কলেজের ছাত্রদল দীর্ঘদিন ধরে মাদক, চাঁদাবাজি, ইয়াবা এবং গাঁজার ব্যবসা করে আসছিল। শামীম সেটাকে বাধা দিয়েছিল। শামীমকে তারা নির্মমভাবে আবরার ফাহাদের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। এই মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের কোনো মিডিয়া এই খবর ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত চেষ্টা করেছে। আবার এই যে মাওলানা রেজাউল করিমকে হত্যা করলো বিএনপির সন্ত্রাসীরা, কোনো মিডিয়া এ ব্যাপারে সবাই একেবারে একজোট হয়ে তারা খবরটা হাইপ করার চেষ্টা করছে। তাদের এই খবর কোনো মিডিয়ায় নাই, হাতে গোনা 2-1টা মিডিয়া এই খবর দিয়েছে। দেখুন, আওয়ামী লীগ, বিএনপি এবং এই মিডিয়া, সব তো মিডিয়াগুলো তো সব আওয়ামী লীগের। আওয়ামী লীগ পালিয়ে গেছে, বিএনপি এখন তাদের হয়ে সমস্ত কাজ করে দিচ্ছে এবং মিডিয়া তাদেরকে সহযোগিতা করছে। এখানে মিডিয়া জামাতের উপরে প্রতিশোধ নিচ্ছে, কারণ তারা তো জানে শেখ হাসিনা জানে কে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, কারা, কাদের কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাহলে তার হাতে বানানো মিডিয়াগুলোকে বলে দিয়েছে। এই মিডিয়াগুলোর একটা ক্ষোভ আছে না, এই মিডিয়াগুলো যে কোনোভাবে উঠে পড়ে লেগেছে জামাতকে শায়েস্তা করার, এবং আওয়ামী লীগকে দিয়ে তো আর সম্ভব না, এখন বিএনপিকে দিয়ে তারা জামাতকে শায়েস্তা করবে। যার কারণে জামাতের নেতাদেরকে হত্যা করা হলো, তারপরেও তাদের এ ব্যাপারে কোনো নিউজ নাই। এমনকি আজকে ডিবিসি চ্যানেল জামাতের এক জায়গায়, সম্ভবত টাঙ্গাইলের এক জায়গায়, জামাতের 30-35 জন নেতাকর্মীরা তারা ভোট চাইতে গেলে বিএনপির সন্ত্রাসীরা তাদেরকে আটক করে তাদেরকে মারধর করে। এক পর্যায়ে তারা একটা নাটক করে, নিজেদের পকেট থেকে টাকা বের করে তারা ভিডিও করে যে এই যে জামাতের নেতারা টাকা দিচ্ছে এই বলে এই খবর তারা সমস্ত মিডিয়াগুলোতে ছাপায়। তো অন্যান্য মিডিয়াগুলো একটু যাদের ভিতরে সামান্য মনুষ্যত্ব আছে, তারা এটা একটু যাচাই বাছাই করে যখন দেখছে ভুয়া, তখন তারা আর এটা প্রকাশ করেনি। কিন্তু ডিবিসি এটা এই নিউজ সমানে প্রচার করতে শুরু করে, যদিও পরবর্তীতে জামাত ইসলাম ডিবিসির নামে মামলা করেছে। তাহলে এটা কি বার্তা দিতে যাচ্ছে বিএনপি? সারা দেশে 22 তারিখের পর থেকে, যেদিন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, তারপর থেকে আজ 28 জানুয়ারি পর্যন্ত বিএনপি সারা দেশে প্রায় 30টার উপরে নারীদেরকে হেনস্থা করেছে, মারধর করেছে, বৃদ্ধ মা বোনেদের পেটের উপরে লাথি মেরেছে, তাদের হিজাব ধরে টানাটানি করেছে, তাদের চুল ধরে টানাটানি করেছে, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। বিএনপির চুয়াডাঙ্গার বিএনপির নেতা জামাতের মা বোনদের ছায়া খুলে নিতে চেয়েছে। আমি বলতে চাচ্ছি, আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে দেওয়া বলে দিলাম। আজ সর্বশেষ ঢাকা 4 আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল মুবিনের মা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তার মা এই ঢাকা 4 আসনের সম্মানিত ভোটার, তিনি প্রচণ্ড পর্দানশীলা। সেই মাকে পিটিয়ে জখম করে তাকে আহত করেছে, মাথা দিয়ে গপ গপ করে রক্ত বের হচ্ছিল। এটি দেখতে হচ্ছে 5 আগস্টের পরে বিএনপির মাধ্যমে। যে বিএনপি বালুর ট্রাক সরাতে পারে নাই, যে বিএনপির মির্জা আব্বাস তার ঢাকা ব্যাংক বাঁচানোর জন্য শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার 2018 সালের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে গিয়েছিল, এরা হচ্ছে সেই বিএনপি। সেই বিএনপি এখন পৃথিবীর শ্রেষ্ঠ একটা ক্ষমতাশালী দল হয়ে গেছে। তাদের চাইতে বড় ক্ষমতা ধরার এই মুহূর্তে নাই, পৃথিবীতে নাই। এত ক্ষমতাশালী তারা। কোথায় কোথায় জামাতের নেতাকর্মীদেরকে তারা হত্যা করছে, হুমকি দিচ্ছে, মারধর করছে, ভোট চাইতে গেলে তারা জামাতের নেতাকর্মীদের ঠ্যাং ভেঙে দেবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে দরকার ছিল কি? শেখ হাসিনা কি অন্যায় করেছে? শেখ হাসিনা যে ভোটাধিকার হরণ করেছিল, তাহলে কি অন্যায় করেছে? তোমরা তো সেই একই কাজ করতে যাচ্ছ। এই বিএনপির সন্ত্রাসীরা তো সেই একই কাজ করছে। শেখ হাসিনা যেভাবে ভোটাধিকার হরণ করেছিল, মানুষকে ভোট দিতে দেয় নাই, সেই বিএনপি নামক সন্ত্রাসী গোষ্ঠী তারাও তো একই কাজ করতে চাচ্ছে। তারাও তো কাউকে ভোট দিতে দিবে না, তারা ভোট সেন্টারে যেতে দিবে না। জামাতের লোকজন ভোট চাইতে গেলে তাদেরকে পেটানোর হুকুম দিয়েছে, তাদের ছায়া খুলে নেওয়ার, মা বোনদের ছায়া খুলে নেওয়ার হুকুম দিয়েছে। ওই যে আরেক সন্ত্রাসী নারী মাফিয়া মব সন্ত্রাসী পাপিয়া, সে কি বলেছে? জামাতের নারী কর্মীরা যেখানে ভোট চাইতে যাবে তাদেরকে 999 ফোন দিয়ে পুলিশে ধরিয়ে দিতে বলেছে তার নেতা কর্মীদের। এই মাফিয়া সন্ত্রাস, এই মব সন্ত্রাস মহিলা, তারা ভোট চাইতে ভোট করতে দিবে না। এবং বিএনপি যে এই যে সংস্কার মানছে না, কোনো কারণ কি? উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য একটাই, শেখ হাসিনা তো আর কি ছিল, কি স্বৈরাচার ছিল। বিএনপি তার চাইতে বড় স্বৈরাচার হওয়ার জন্য তারা সংস্কার মানছে না। মানে শেখ হাসিনা রেখে যাওয়া পথেই তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। এই ইতিহাস তো বিএনপির আছে না? তারাই তো প্রথম তত্ত্বাবধায়ক সরকারকে গলা টিপে হত্যা করে নির্বাচন ভণ্ডুল করার পায়তারা করেছিল। তারপর না শেখ হাসিনা লাত্তি খেয়ে পরে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। এ তো সেই বিএনপি। তাদের চরিত্রের ভিতরে রয়ে গেছে এগুলো স্বৈরাচারী মনোভাব। এখন তারা বিকট স্বৈরাচার হবার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এটা আজকে যে তারা হত্যা করলো এই যে মাওলানা রেজাউল করিমকে, কেন? কারণ গত 2 দিন আগ থেকে
প্রবাসীরা বিদেশে ভোট দিচ্ছে, সেখানে আমাদের কাছে এই খবর এসেছে যে একচেটিয়া সেখানে দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে এবং হ্যাঁ ভোট জয়যুক্ত হচ্ছে, এবং ওইখান থেকে যতগুলো ভোট আসবে সবই এখানে 95% ভোট ওখানে দাঁড়িপাল্লা পাবে। এই খবর যখন তারা পেয়েছে, বাহরাইনে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, বাহরাইনে বিএনপির সন্ত্রাসীরা, তারা সব জায়গায় সন্ত্রাসীগিরি করে বেড়াচ্ছে এখন। এই সন্ত্রাসীরা নিরীহ যারা, একেবারে নতুন যারা বিদেশে গিয়েছে, এখনো কোনো কিছু বুঝে উঠতে পারে নাই, হয়তো তাদের কোনো কিছু কাগজপত্র ঠিক নেই, এদেরকে জোর করে ধানের শীষ এবং না ভোটে ভোট দিচ্ছে। দেখুন ভিডিওটা। আপনি কিসে ভোট দিবেন ভোট দিবেন বলে উনি নিজে টিক মার্ক দিয়ে দিচ্ছে। কোথায় কোথায় ভোট পেপারে ব্যালট পেপারে ব্যালট পেপারে কি মার্কা দিছে? বিএনপিতে আর না ভোট ধানের শীষে না ভোট দিছে। ওকে, এই হচ্ছে বিএনপির চরিত্র। গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে বিএনপি তার রাজনৈতিক কার্যক্রম শুরু করলো প্রথম হত্যা দিয়ে, সন্ত্রাসীর মাধ্যমে, রক্ত ঝরিয়ে। এই সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের জনগণ কি জবাব দেবে সেটি দেখার জন্য আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। শেরপুরে জামাতের বিরুদ্ধে বিএনপি যা ঘটিয়ে দিয়েছে, পুরো বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছে, প্রতিবাদের ঝড়। দর্শক, প্রত্যেক বিবেকবান মানুষকে প্রশ্ন করতে চাই, এত রক্ত, এত শাহাদাত, এত লাশ, তারপর 5 আগস্ট, তারপরে নতুন বাংলাদেশ, তারপরে আমরা দেখেছি একটা দলের আভ্যন্তরীণ কামড়াকামড়ি, 200+ মানুষ জীবন দিয়েছে বিএনপির চাঁদাবাজিতে, নিজেদের কামড়াকামড়িতে। এরপরে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাত্রা করেছে। নির্বাচনী প্রচারণা ভালোভাবেই চলছিল, কিছু বিচ্ছিন্ন করা, নারী নির্যাতন, এগুলো সত্ত্বেও লাশ তো পারে নাই, কিন্তু বিএনপি লাশের রাজনীতি শুরু করে দিয়েছে। তো দর্শক, বিএনপিকে কড়াই গন্ডায় এর হিসাব দিতে হবে। এর নেপথ্যে কি ঘটনা শুনলে আপনি অবাক হবেন। শেরপুরের সমস্ত ঘটনার নেপথ্যে তারেক রহমানের মাস্টার প্ল্যান। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় এই লাশ ফেলতে চেয়েছে বিএনপি, পরিস্থিতি উত্তপ্ত করতে চেয়েছে বিএনপি, কিন্তু ঘটনা উল্টো দিকে মোড় নিয়েছে। দেখেন, জামাত নেতা শহীদ হয়েছে, বিএনপির প্রতিবাদ দেখেন চুপ। তারা চোরের মতো পিছু হচ্ছে বা হটবে, দ্যাটস ডিফারেন্ট। অতএব প্রথম কথা হচ্ছে যে শেরপুরে জামাত নেতাকে যে শহীদ করা হলো, হত্যা করা হলো, এবং কিভাবে মারা হলো আপনি যদি এটা দেখেন এবং ঘটনা যদি সব পর্যালোচনা করেন, এটা স্পষ্ট হবে যেটা পরিকল্পিত। এমনিতে ধাক্কাধাক্কি, মারামারি, চেয়ারে বসা নিয়ে যত ঘটনা, জাস্ট এগুলোর যদি একটা ইম্প্যাক্ট হিসেবে হতো, ধারালো অস্ত্র বিএনপি কোথায় পেল? মাথার উপর এবং কানের নিচে কোপ দিয়ে তাকে হত্যা করা হলো, এটা কি? এটা হচ্ছে পরিকল্পিত। এমনিতে ধাক্কাধাক্কিতে কোনো কারণে কেউ মারা গেলে সেটা এইভাবে ধারালো অস্ত্র দিয়ে হয় না, তাহলে ইটের আঘাতে হতে পারতো অথবা লাঠি লাগাতে, কিন্তু না, আমরা কি দেখতে পাচ্ছি? ইট বা লাঠি এগুলো কিছু না, মাথায় কোপ, কানের নিচে কোপ, এটা পরিকল্পিত। এবং ঢাকায় জামাতের নারী নেত্রীর মাথায় কোপ। এর মানে এই যে কোপ, দেশীয় অস্ত্র, দেশের বিভিন্ন জায়গায়, বরিশাল থেকে শুরু করে অন্য সব জায়গায় আমরা জানি সর্বত্র বিএনপির লোকজন রামদা রেডি করেছে। রামদা নামের এক ধরনের দেশীয় অস্ত্র আছে যা দিয়ে কোপানো হয়। পুরো বাংলাদেশে এটা রেডি করেছে। আপনারা এটার প্রয়োগ দেখেছেন ঢাকা এবং শেরপুরে, কিন্তু পুরো বাংলাদেশে বিএনপি এটা রেডি করেছে। তো এই জায়গায় এটা তারেক রহমানের মাস্টার প্ল্যান ছাড়া এটা সম্ভব নয়। শেরপুরেরটায় জায়গা মতো পেয়েছে, ফেলে দিয়েছে, কিন্তু এর আগে তো ঢাকায় কোপ দিয়েছে মাথার উপর, এর আগে পাবনায়। অতএব দর্শক, জামাতকে ভয় দেখিয়ে ঘরের ভিতরে ঢুকে দিবে, এটা তারেক রহমানের থিওরি, তারেক রহমানের শেষ চেষ্টা। কোনোভাবেই যেহেতু তারেক রহমান পারছে না, নির্বাচনী প্রচারণা জমাতে পারছে না, বিএনপির চারিদিকে স্লোগান একটাই, বিএনপি চাঁদাবাজ, ভোট দেওয়া যাবে না। এই কারণে বিএনপি শেষ চিকিৎসা হিসেবে লাশের রাজনীতি শুরু করেছে। পরাজয়ের লজ্জা ঢাকতে হয় নির্বাচন বানচাল করবে, নইলে জামাতকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিবে। মানে তারেক নিজে বলেছে যে নারীদের উপর হামলা করো, কারণ মূল ফ্যাক্টর তো নারীরা, নারীদের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করছে, একটা নারী জাগরণ তৈরি করেছে জামাত। অতএব এদেরকে হামলা করো, ভয় দেখাও, ঠান্ডা হয়ে যাবে। যেমন আমি যে কথাটা বললাম, এই শেরপুরের ঘটনায় এবং নারী নির্যাতন ঘটনায় তারেককে দায়ী করলাম, আপনি প্রমাণ করতে চাইলে আপনার কোনো আত্মীয় স্বজন যদি বিএনপি হয়, তার সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন তার দৃষ্টিভঙ্গি কি। রক্তের আত্মীয় তো আপনার কাছে সত্য কথা বলবে। তাদের থিওরি হচ্ছে এটা যে এখন জামাত জোয়ার, আমাদেরকে চান্দাবাজ বলে, ওটা নির্বাচনের আগে সাইজ হয়ে যাবে। কি সে জামাতের লোকজনকে ভোট দিতে যেতে দেবো? কয়েক দফা মায়ের দিলে জামাতরা খুঁজে পাওয়া যাবে। এইটা হচ্ছে বিএনপি প্ল্যান। এই জন্যই নারীদের উপর হামলা, এর জন্যই রামদায় ধার দেয়া, তারপরে এই শেরপুরে রামদার ব্যবহার করা। অতএব এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে শুধু শেরপুর জেলা বিএনপিকে গ্রেপ্তার করলেই হবে না, এর দায় তারেক রহমানকে নিতে হবে। এই ধানের শীষকে কোনো বিবেকবান, কোন সুস্থ সভ্য মানুষ ভোট দিতে পারে না। নারীদের পেটে যে লাথি মারে, কোন মা তাকে ভোট দিতে পারে না। যিনি গর্ভে সন্তান ধারণ করেছেন, কোন বোনের চাঁদ যিনি ভবিষ্যতে সন্তান ধারণ করবেন, এই ধানের শীষে ভোট দিতে পারে না। দর্শক, শেরপুরে জামাত নেতা শহীদ হয়েছে। আমি বলছি, শেরপুরে জামাত নেতা মাওলানা রেজাউলের রক্তের উপর ভিত্তি করে, এই রক্তের কারণে বাংলাদেশে বিএনপি ধ্বংস হবে। এই রক্ত বৃথা যাবে না, এই রক্তের মধ্য দিয়ে জামাত ক্ষমতা আসবে, আল্লাহ জামাতকে ক্ষমতা দিবে। এই হত্যাকাণ্ডে মেতে ওঠা, এটা বিএনপির পরাজয়ের একটা আলামত। অতএব বাংলাদেশে আপনি দেখবেন অবিস্মরণীয় এবং অবিশ্বাস্য ঘটনা ঘটতে যাচ্ছে শেরপুরের এই ঘটনা থেকে। বিএনপির যদি 80 আসন বা 90 আসন পাওয়ার সম্ভাবনা থাকতো, বিএনপি এখন 50 আসন পায় কিনা সন্দেহ আছে। কারণ কোন হত্যাকারীকে
কোন নারী নির্যাতনকারীকে বাংলা জনগণ ভোট দিতে পারে না। তারেক রহমানের হাতে নারী নির্যাতনের দাগ, তারেক রহমানের হাতে নারীদের রক্ত, তারেক রহমানের শরীর থেকে লাশের গন্ধ পাওয়া যায়। লন্ডন থেকে এই গুপ্ত নেতা, এই পলাতক নেতা, লন্ডন ফেরত এই মুফতি জঙ্গিবাদী আচরণ করেছেন, জঙ্গিবাদী কার্যক্রম শুরু করে দিয়েছেন। দর্শক, লন্ডন থেকে জঙ্গিবাদের ট্রেনিং নিয়ে এসেছে তারেক রহমান। কারণ যে স্টাইলে জামায়াত নেতাকে শেরপুরে হত্যা করা হয়েছে, শ্রীবর্দী, ঝিনাইগতি, শেরপুর 3 আসনের, এবং আরো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, স্টাইলটা জঙ্গিবাদী স্টাইল। স্বাভাবিক পলিটিক্যাল মারামারিতে এইভাবে হত্যা করা হয় না, জঙ্গিবাদী স্টাইলে হত্যা করা হয়েছে। অতএব বিএনপি এখন জঙ্গিদের দল। দেখেন না, ফতোয়া দেয় ওই যে মুফতি হান্নানের মতো আরেক জঙ্গি মুফতি তারেকুর রহমানী, নামের শেষে রহমানি থাকলে একটা জঙ্গি জঙ্গি ভাব আসে। এটা হচ্ছে রহমানি। কোন জঙ্গি নেতাকে বাংলাদেশের মানুষ ভোট দিবেন না। বিবেক খাটান, আপনি আওয়ামী লীগ হন আর জামাত বিরোধী হন, এখন বিবেক খাটান, অ্যাটলিস্ট ধানের শেষে ভোট দিন না। প্রয়োজনে না ভোট দিন, ধানের শেষে কোনো বিবেকবান মানুষ ভোট দিতে পারে না। জামাতকে ভালো লাগে না, দিন না, না ভোট দিন, ধানের শেষে ভোট নেয়, আর ধানের শেষে হাতে রক্ত। দর্শক, বাংলাদেশ উত্তাল। হ্যাঁ, বিএনপি বুঝতে পারছে যে তাদের 12টা বেজে গেছে। এখন জেলা কমিটি স্থগিত করে অমুক তমুক যাই করেন না কেন, কোনো রক্ষা নাই। ব্যালটের মাধ্যমে আপনাদেরকে চূড়ান্ত জবাব পেতে হবে, এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত নির্বাচনের পর প্রত্যেককে চিহ্নিত করে বিচার করতে হবে। নির্বাচনের পর শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে। মির্জা আব্বাস কিভাবে জড়িত বা জড়িত কিনা সেটা তদন্ত হবে। মির্জা আব্বাসকে তো পুলিশ জিজ্ঞাসাই করে নাই ওসমান হাদির বিষয়ে, অথচ সন্দেহের তীর ওসমান হাদির স্বজন সবার সন্দেহ মির্জা আব্বাসের দিকে। অতএব দর্শক, শেরপুরে জামাতের বিরুদ্ধে বিএনপির যে ঘটনা, যে হত্যার ঘটনা, এর মাধ্যমে বাংলাদেশে একটা অবিশ্বাস্য সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, অবিশ্বাস্য চিত্র, বাংলাদেশের তোলপাড়। অতএব এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা বাংলাদেশে একটা অবিশ্বাস্য কিছুই দেখতে পাবেন। নির্বাচন নিয়ে বিএনপির আতঙ্ক তুঙ্গে। এই আতঙ্ক বিএনপিকে প্রতিটা মুহূর্তে অস্থির করে তুলছে। বিএনপির খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে ফেলছে। কারণটা কি? কারণটা হলো যে বিএনপি আশা আকাঙ্ক্ষা, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, দেশ চালানো, ক্ষমতা লাভ করা, এই জায়গাগুলোতে তারা এক্সট্রিম পর্যায়ে রয়েছে। বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর কখনোই এতটা নিশ্চিত আত্মবিশ্বাস বিএনপির কখনো ছিল না। যেভাবে গত 17টি মাস ধরে তারা স্বপ্ন দেখছে যে একটা ভোট হওয়া মাত্রই তারা ক্ষমতায় চলে আসবে। এবং এইরকম পরিবেশ এবং পরিস্থিতি যখন হয়, যে ধরুন আপনি একজন পুরুষ, বিবাহ উপযুক্ত পুরুষ, পৃথিবীর সবচেয়ে কমনীয় কোনো রমণী, যেমন ধরুন এই মুহূর্তে যদি আপনি সুইডেনের রাজকুমারীর কথা চিন্তা করেন, অসাধারণ সুন্দরী, না সুইডেন নয়, স্পেনের, এই মুহূর্তে স্পেনের যে রাজকুমারী, বয়স 22 থেকে 23 বছর, অসাধারণ সুন্দরী, যোগ্যতা সম্পন্না এবং সর্বগুণে গুণান্বিতা। তিনি মিলিটারি অফিসার, তিনি সোশ্যাল ওয়ার্কার, পৃথিবীর সবচেয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত, প্রচণ্ড মেধাবী এবং অপরূপ রূপবতী রাজকন্যা, স্পেনের রাজকন্যা লিখে নিন। তো কোনো কারণে একটা প্রস্তাব হলো আপনার সঙ্গে সেই রাজকন্যার বিয়ে হবে। আপনি অজপাড়াগাঁয়ের বাংলাদেশের কোনো এক গ্রামের সন্তান, কোনো জিন, ভূত অথবা কোনো কেউ অশরীরী আত্মা আপনাকে স্পেনে নিয়ে গেছে। স্পেনে নিয়ে আপনাদের বিয়ে পড়ানো হবে। আপনি চেয়ারে বসে আছেন আর অন্যদিকে রাজকুমারী বসে আছে। তো সেই আপনাকে যে নিয়ে গেছে, ভূত বলল যে সামনের সময় মাত্র 3 মিনিট, এই 3 মিনিটের মধ্যে কবুল বলতে হবে। তো এই 3 মিনিটের মধ্যে জাস্ট যখন রিং বাজবে, ঠিক ওই সময়টাতে সঙ্গে সঙ্গে রিং বাজার সঙ্গে সঙ্গে কবুল বলতে হবে। যদি 1 ন্যানো সেকেন্ড এদিক ওদিক হয়ে যায়, তাহলে এই রাজকুমারীকে আপনি পাবেন না। অধিকন্ত এই যে আপনাকে এখানে আনা হলো, এখন আপনি এখান থেকে যান নিয়ে যেতে পারবেন না, আপনাকে হ্যাং করে দেওয়া হবে, ফাঁসিতে ঝুলানো হবে, মেরে ফেলা হবে। তো এই কথা আপনি স্মরণ করছেন, আর আপনার সামনে রাজকুমারী বসে আছে। তার রূপ, মাধুর্য, সৌন্দর্য এবং একই সঙ্গে রাজত্ব লাভের স্পেনের রাজা হবেন আপনি। আর অন্যদিকে আপনার হাতের সময় মাত্র 3 মিনিট, আপনি বসে বসে ক্ষণ গুনছেন। হঠাৎ করে যে একটা শব্দ হবে আর আপনি সঙ্গে সঙ্গে কবুল বলবেন। এই কবুল বলার সঙ্গে সঙ্গে 1 ন্যানো সেকেন্ড দেরি হওয়া যাবে না। ভুল হলে আপনি দুকুল হারাবেন। এই অবস্থা আপনার কী হবে বলেন তো? হার্টবিট বন্ধ হয়ে যাবে, রক্তক্ষরণ শুরু হয়ে যাবে। অস্থিরতা কাকে বলে? 3 মিনিট আপনার কাছে মনে হবে 3000 বছরের সমান। তো সেই দিক থেকে বিএনপির যে গত 17 মাসের আশা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা, কামনা, বাসনা, প্রাপ্তি সব কিছু এখন এসে 12ই ফেব্রুয়ারি তারিখে এসে মিলিত হয়েছে। এক একটা দিন যাচ্ছে, এক একটা ঘন্টা যাচ্ছে, এক একটা মিনিট যাচ্ছে, এক একটা সেকেন্ড যাচ্ছে, আর বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে ভাবাবেগ তৈরি হচ্ছে, যে অস্থিরতা তৈরি হচ্ছে, তাকে রীতিমতো তছনছ করে দিচ্ছে।
সে ধৈর্য ধারণ করতে পারছেন না। ধৈর্য ধারণ করতে না পারার কারণে রাজনীতির ময়দানে একটার পর একটা তার অনার সৃষ্টি তৈরি হচ্ছে। সে ভেবে উঠতে পারছে না যে তার আসলে কী করা উচিত, কি বলা উচিত, অথবা কখন তার সে সম্ভাবনাটা নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা কেন হচ্ছে এই মুহূর্তে? আমি তো আগে গল্পের স্থলে বললাম, আর এখন আমি যদি আপনাকে বলি যে এই ঘটনাগুলো কেন হচ্ছে, বিএনপির এই আতঙ্ক কেন হচ্ছে, এর কারণ হলো মাঠে তো বিএনপির কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। জামাত ন্যারেটিভ তৈরি করছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে সোশ্যাল যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা নানা রকম তর্ক বিতর্ক করে জামাতকে বড় করার চেষ্টা করছে, বিএনপিকে ছোট করার চেষ্টা করছে, কিন্তু ওটা নিয়ে তো মাঠে কোনো প্রতিক্রিয়া তৈরি হচ্ছে না। মাঠে প্রায় সব জায়গাতে বিএনপির প্রার্থী সর্বেসর্বা। বিএনপির প্রার্থীর সামনে দাঁড়ানোর মতো আসলে বাংলাদেশে কোথাও একটা সিঙ্গেল প্রার্থী নেই, না জামাতের, না এখন যারা আছে জাতীয় পার্টি কিংবা ইভেন চরমোনাই, বিএনপির প্রার্থীর সামনে কোনো প্রার্থী নেই। কেউ যদি বিএনপির প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়ে আসে সেটা হবে একটা মিরাকেল, অলৌকিক ঘটনা। বাস্তবতা হলো বিএনপি শতভাগ বিজয়ী হবে যদি ইলেকশন হয় বা শক্তি প্রয়োগ হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, যেভাবে হোক না কেন বিএনপি বিজয়ী হবে প্রতিটা সিটে। এইরকম একটা চিন্তা যখন শতভাগ নিশ্চিত, তখন কেন বিএনপি ভয় পাচ্ছে? এই ভয় পাওয়ার মূল কারণ প্রাকৃতিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৈরি করেছেন, তৈরি করার জন্য আপনি প্রথমত একটি মহাকর্ষণ শক্তি দিয়েছেন আল্লাহ। সেটা আসমানের অসংখ্য গ্রহ নক্ষত্র, তারকারাজি, বিভিন্ন গ্যালাক্সি, উল্কাপিণ্ড থেকে শুরু করে সবারই একটা আকর্ষণ আছে, শক্তি আছে। সেই শক্তি দিয়ে আমাদের মাথার উপরে সূর্য আমাদেরকে টানছে, চন্দ্র আমাদেরকে টানছে, তারকারাজি, বৃহস্পতি, শনি, ছায়াপথ, নক্ষত্র, যা কিছু আছে, নিহারিকা, সবার একটা শক্তি আছে, ম্যাগনেটিক পাওয়ার আছে। এই পৃথিবীর সব কিছুকে তারা উপরের দিকে টানছে। এই যে আমরা বলি না শনির দশা, বৃহস্পতি, অমাবস্যা, পূর্ণিমা, এসবই কিন্তু মহাকর্ষণ শক্তি। আর এই মহাকর্ষণ শক্তি যেন আমাদেরকে উপরে টেনে নিতে না পারে, এই জন্য নিচে মাটির সঙ্গে আমাদের একটা ম্যাগনেটিক রিলেশন রয়েছে, যেটাকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। তো এই মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমরা পৃথিবীর সঙ্গে লেগে আছি। আচ্ছা, এরপরে আমরা যদি যাকে বলা হয় ডানে বামে হেলে না পড়ি, পড়ে না যাই, এই জন্য বাতাস দিয়ে, চারিদিক থেকে বাতাস দিয়ে আমাদেরকে এমনভাবে চেপে রেখেছে আমাদের শরীরের প্রতি ইঞ্চি জায়গাতে। বিজ্ঞানে যারা ছাত্র তারা বলতে পারবেন বাতাসের চাপ কত কেজি। আপনার এই শরীরের উপরে যে পরিমাণ বাতাসের চাপ চারিদিক থেকে আপনাকে রাখছে, যার কারণে আপনি হেলে দুলে পড়ছেন না। এই যে একটা ব্যালেন্স, প্রকৃতির যে ব্যালেন্স, এই জন্য আপনি বেঁচে আছেন, এই জন্য আপনি হাসছেন, চলাফেরা করছেন, খাওয়া দাওয়া করছেন, সব কিছু করছেন। দ্বিতীয় হলো আপনার শরীরের মধ্যে একটা ম্যাগনেটিক পাওয়ার আছে। এই ম্যাগনেটিক পাওয়ারের কারণে আপনার একটি হাড় অন্য একটি হাড়ের সঙ্গে সংযুক্ত আছে। আপনার শরীরের মধ্যে একটা রসায়ন আছে, এখানে অসংখ্য রস তৈরি করে। চোখ মানে আপনার যে 5টা ইন্দ্রিয়, কান, নাক, সব জায়গাতেই চুলের গোড়া, পশমের গোড়া, সব জায়গাতে একটা করে কারখানা আছে। প্রত্যেকটা পশমের গোড়া একটা করে নিউক্লিয়াস আছে, একটা মেশিন আছে। ওখানে মানে একটা যন্ত্র চলছে। আপনার শরীরের মধ্যে হাজার হাজার কোটি কত যে যন্ত্র, কত যে নিউক্লিয়াস, কত যে অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন আছে, আপনি কল্পনাই করতে পারবেন না। তো এর মধ্যে যখনই ইমব্যালেন্সড হয়ে যায় তখনই মানুষ মরে যায়, অসুস্থ হয়ে পড়ে, ঝরে পড়ে। এবার আসেন শরীরের বাইরে আমাদের সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সব জায়গাতে একটা ভারসাম্য থাকে, সব জায়গাতে একটা মহাকর্ষণ মাধ্যাকর্ষণ শক্তি থাকে, এবং সব জায়গায় বাতাসের তাপচাপ থাকে। এবং এখানে যখন কোনো একটা কিছুতে ঘাটতি হয়, নিয়ন্ত্রণহীনতা তৈরি হয়, তখনই সেটা ভয় তৈরি করে, আতঙ্ক তৈরি করে, এবং পতন মানে অনিবার্য হয়ে পড়ে। যেমন ধরুন আপনি একই মানুষ পদ্মার তীরে দাঁড়িয়ে আছেন, এবং যেখানে দাঁড়িয়ে আছেন তার ঠিক 1 ইঞ্চি পরেই ভাঙন হচ্ছে, প্রবল ভাঙন হচ্ছে, এবং আপনি নিচে তাকিয়ে দেখলেন যে প্রায় 200 ফিট নিচে প্রচণ্ড বেগে স্রোত, পদ্মার স্রোত বয়ে চলছে। আপনি কি সেখানে দাঁড়াতে পারবেন? কখনো দাঁড়াতে পারবেন না। কিংবা যেটিকে বলে এইজ, EDJE, মানে প্রান্তসীমা। আপনি ধরেন একেবারে 10 তলা একটা বিল্ডিং বা 50 তলা, 100 তলা একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের একেবারে ছাদের কিনারে আপনাকে এমন একটা গ্লাস লাগানো আছে, ছাদের কিনারে একটা গ্লাস লাগানো আছে, কিন্তু ওটা দেখা যায় না, ট্রান্সপারেন্ট গ্লাস, ওটা দেখা যায় না। এখন কিন্তু অনেক গ্লাস বের হয়েছে। তো আপনি যদি পড়ে না জানার জন্য একটা গ্লাসের ওখানে ফ্রেম দেওয়া আছে, বুলেট প্রুফ, আপনি লাথি মারলেও যাবে না, কিন্তু গ্লাসটা দেখা যায় না। আপনাকে যদি 1000 কোটি টাকা দেওয়া হয়, তবু আপনি 50 তলা বিল্ডিংয়ের আপনি জানেন যে ওখানে একটা গ্লাস আছে, কিন্তু আপনি ওর ধারে কাছে যেতে পারবেন না। ওটার জন্য আপনাকে ট্রেনিং দরকার হবে, সব কিছু দরকার হবে, কিন্তু ইন জেনারেল আপনাকে জানা সত্ত্বেও আপনারা যেতে পারবেন না। তার আগে আপনার মরণ কান্না শুরু হয়ে যাবে, ও মাকে যাবো না, বাবাকেও যাবো না। তো বিএনপি রাজনীতির যে মহাকর্ষণ, মাধ্যাকর্ষণ, তার যে পারিপার্শ্বিক তাপ এবং চাপ, এই সবই হলো আওয়ামী লীগ। অন্য কারোর সঙ্গে তার চাপ তৈরি হচ্ছে না। এখন তার চাপ দরকার, মানে ধরুন প্রচণ্ড শীতের মধ্যে আপনার একটা লেপ দরকার। সেখানে আপনি যদি তার শরীরে একটা যাকে বলা হয়
সাধারণ চাদর দিয়ে দেন, সে মরে যাবে, সে বাঁচবে না। আপনি গরম পানি খাওয়া দরকার, কিন্তু আপনি খুব বেশি গরম দেওয়া হলো, আপনি সেক্ষেত্রে মরে যাবেন। এখন বিএনপি রাজনীতি করার জন্য তার যে মাঠে ময়দানে চাপ দরকার, সেই চাপ কেবলমাত্র আওয়ামী লীগ থেকে এলে সে তার ব্যালেন্স, মানে সে যে স্থির হয়ে দাঁড়াতে পারে, দৌড়াতে পারে, ছুটে চলতে পারে, তার যে ভিতরে যে অন্তর্নিহিত তাৎপর্য ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা সে প্রয়োগ করতে পারে, সেটা কেবলই মাত্র তার প্রতিপক্ষের চাপ থাকতে হবে। সেই চাপটা এখন নেই, চাপ থাকতে হবে। প্রতিপক্ষ থেকে সমান তালে আপনি যুদ্ধ করবেন, গান করবেন, বাদ্য করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, যা কিছু করবেন, সব কিছুর জন্য প্রতিপক্ষের সঙ্গে আপনার একটা সমঝোতা থাকতে হবে। সেই সমঝোতা জামাতের সঙ্গে হচ্ছে না, অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে হচ্ছে না, ফলে একা মাঠে সে ঘুরে বেড়াচ্ছে। তো দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি থেকে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।